বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে সেমিনারের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে আমাদের সকলের প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত রয়েছেন কৃষক দলের সাবেক আহ্বায়ক বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভাই, উপস্থিত রয়েছেন কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ভাই, উপস্থিত ভাইস প্রেসিডেন্ট, যুগ্ম সম্পাদক বৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। দারুণখানে রেডিও ট্রান্সমিটার স্টেশন ছিল, তখন আমার বয়স ছিল ১৬-১৭ বছর। আমি প্রথম নিজের গান শুনেছিলাম মেজর জিয়া কর্তৃক স্বাধীনতার ঘোষণা। সেই মুহূর্তটি আমার জন্য ছিল একজন বালক হিসাবে একটা অভাবনীয়। আমরা তখন ফ্রাস্ট্রেটেড ছিলাম, ক্র্যাকডাউনের পরে বিগত একটা বিশৃঙ্খলা ছিল, কোন সংখ্যাবদ্ধ প্রতিরোধ ছিল না। আমাদের কি সব শেষ হয়ে গেল? আমাদের কোথায় যাব আমরা? কিন্তু সেই স্বাধীনতার ঘোষণা আমাকে আশা দিয়েছিল। আমি অশ্রুসিক্ত হলো, আমার মনে বল ছিল যে স্বাধীনতা যুদ্ধ আমার ঘোষণায় শুরু হয়েছে এবং এর পরিসমাপ্তি সফলতার মাধ্যমে হবে। তেমনই একটি দিনের পরবর্তীতে, সেটা 7 নভেম্বর 1975 সাল, দেশে যখন স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে, তখন সিপাহী এবং জনতার মন্ত্রী তাকে দেশনায়ক কানেকশন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি যদি সেদিন দায়িত্ব গ্রহণ না করতেন তাহলে বাংলাদেশের অবস্থা অন্যরকম হতে। উনি দায়িত্ব গ্রহণ করে তখন সেনানিবাসের যে বিশৃঙ্খল অবস্থা ছিল সেটাকে স্বাভাবিক করে দিলেন। বাইরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ছিল সেটাকে উনি পুনরুদ্ধার করেন। দেশের যে দুর্নীতি চলছিল, লোক প্রণাম চলছিল আগের সরকারের মাধ্যমে, সেটাকে তীব্র হাতে দমন করেন। উনি প্রশাসনিক সিভিল প্রশাসনকে ঢেলে সাজান এবং তাদেরকে সাথে মানুষের একটা বিলবন্ধন সৃষ্টি করেন। উনি ঘোষণা দেন দেশকে সাজানোর জন্য, দেশকে উন্নতির জন্য 19 দফা ঐতিহাসিক কর্মসূচি। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিন্তা ছিল বাংলাদেশকে উন্নতি করার জন্য, সেটা কেন্দ্রবিন্দু ছিল গ্রাম। উনি গ্রামে ছুটে গিয়েছেন, মাইলের পর মাইল হেঁটেছেন, তাদের প্রবলেমস গুলো শুনেছেন এবং সমাধান করার চেষ্টা করেছেন। উনি কখনো কিন্তু ঘরে বসে থাকেন নাই এবং ওনার সাথে যারা রাজনৈতিক নেতা ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, সকলেই বাধ্য করেছেন, সকলকেই নিয়ে গেছেন সেই গ্রামের ভিতরে। বিকজ উনি বলেছেন গ্রাম ছাড়া আমাদের কোনো উপায় নেই, গ্রাম উন্নতি হলেই বাংলাদেশে উন্নতি হবে। ওনার কয়েকটা জিনিস আমি খালি ওই সময়ের উল্লেখযোগ্য জিনিস আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। প্রথম হল যে উনি দেখলেন যে খাদ্যদ্রব্যের যে অবস্থা, সেটা যদি দ্বিগুণ না করা হয় সেটা পড়ে যাবে, না খেয়ে করবে। কাজে উনি যে কর্মসূচি দিলেন, সেই কর্মসূচিতে 5 বছরের খাদ্য দ্বিগুণ করার কর্মসূচি উনি হাতে দিলেন এবং প্রথম 1.5 বছরের ভিতরে স্বেচ্ছাসেবকের মাধ্যমে 1200 খাদ্য তৈরি করেছেন। আমরা সকলে জানি ফারাক্কা ব্যারাজের যে ইম্প্যাক্ট, সেটার ফলে সব বাংলাদেশের খাল, বিল, নদী নালা ভরে গিয়েছিল। সেটার জন্য আর কোন উপায় ছিল না খাদ্য ছাড়া, এবং সেটা উনি প্রথম 1.5 বছরে 1200 খাদ্য দেখিয়ে দিয়েছেন এটা সম্ভব। এবং সেটা উনি অন্তিম গ্রাউন্ডের লিডারশিপ দেখিয়ে সবাইকে নিয়ে এটাকে নিশ্চিত করেছেন, এখানে ঘোষণা দিয়ে না। বন্ধুগণ, তখন জনসংখ্যার একটা প্রবলেম ছিল, খাদ্য নাই, লোক আগ্রহী, কিভাবে দেশ চলবে? কাজেই জনসংখ্যা কন্ট্রোলের জন্য উনি উদ্যোগ গ্রহণ করেন, সমস্যা করলেন। বিগত তখন যে শিক্ষা ব্যবস্থা ছিল
মানুষ অশিক্ষিত ছিল, তখন তো এই জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারটা মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব দেখা দিত। উনি আলাদা ওদেরকে একত্রিত করলেন এবং তাদের মাধ্যমে মোটিভেট করে উনি সাকসেসফুল হয়েছিলেন। আমি একটা উদাহরণ দিতে চাই, তখন দক্ষিণ এশিয়াতে কিন্তু ব্যাপারে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছিল, কোন দেশ কিন্তু করতে পারে না। একমাত্র চায়নাতে সাকসেসফুল হয়েছিল, বিকজ দেখা হচ্ছে কমিউনিস্ট কান্ট্রি। সেটা নির্দেশ করলে একজনের বাচ্চা থাকবে সেই হিসাবে, কারণ উনি মানুষকে মোটিভেট করে, আলেমকে মোটিভেট করে সেই জিনিসটা। আজকাল আমাদের অর্থনৈতিক সম্পর্কের যে দুইটা কথা গভর্নমেন্ট করে, একটা হলো রেমিটেন্স আর একটা হলো গার্মেন্টস। এই রেমিটেন্স এবং গার্মেন্টস এগুলো উদ্ভাবন এবং সুরীকরণ দেওয়ার অভাব। গ্রামের জনসংখ্যা কোন চিকিৎসা পেতেন না, তিনি 27,000 পল্লী চিকিৎসক তৈরি করেছিলেন প্রশিক্ষণের মাধ্যমে, যাতে সকলে যাতে চিকিৎসা পেতে পারে। উনি 68,000 গ্রাম সরকার গঠন করেছিলেন, মানুষ যাতে বিচার আচার পেতে পারে। উনি গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেছিলেন, যাতে গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষা করে। ওরা সবকিছু ছিল গ্রাম ভিত্তিক, গ্রামে ছিল তার প্রাণ, সবকিছু গ্রাম নিয়ে। আমি শেষ করবো বন্ধুগণ, আরেকটু ওরা স্মৃতিচারণ করতে চাই, উনি বর্তমানেও কিন্তু প্রাসঙ্গিক। এই কর্মসূচিগুলো কিন্তু একা করা যায় না, এটা তড়িৎভাবে করতে হলে, তাড়াতাড়ি করতে হলে, সঠিকভাবে করতে হলে কর্মী দরকার, লিডারশিপ দরকার, যার জন্য উনি বহুদলীয় গণতন্ত্র শুরু করেন। সব পদ, সব দল থেকে অনেক জ্ঞানী লিডারশিপ কিন্তু বিএনপিতে যোগদান করে এবং এই সুযোগ্য নেতা, রাজনৈতিক নেতা এবং কর্মীদেরকে নিয়ে উনি পিপল থেকে কনভিন্স করেছেন এবং মানুষ দলে দলে বিএনপিতে যোগদান করে এবং বিএনপিকে উনি একটা সবচেয়ে পপুলার পার্টি হিসেবে রূপান্তরিত করেন, যার বক্তব্য আছে। উনি এমন ভাবে হাঁটতেন যে ওনার যখন মাসের 20 দিন উনি থাকতেন নিজ ঢাকার বাইরে, এবং উনি যারা বেসামরিক কর্মকর্তা তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আপনারা মাঠে থাকবেন হলে 5 দিন। নিম্ন স্তরে যারা কর্মচারী আছেন তাদেরকে বলেছিলেন আপনারা 15 দিন থাকবেন। এগুলো বলার একটা উদ্দেশ্য আছে, আমি সরি উনি সবাইকে কিন্তু দিয়ে গেছেন। হি সেট অ্যান এক্সাম্পল এজ এ লিডার, যে লিডারশিপ দিতে হলে, গ্রামকে উন্নয়ন করতে হলে, বাংলাদেশকে উঠাতে হলে, উন্নতি করতে হলে গ্রামে যেতে হবে এবং গ্রামে অর্ডার দিলে হবে না, আপনার নিজের যেতে হবে, আমার নিজের থাকতে হবে এবং নিজের সেটা নিশ্চিত করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে নেই, চক্রান্তকারীরা তার যখন এরকম পপুলারিটি দেখলো, জনপ্রিয়তা দেখলো, তারা ঈর্ষান্বিত হলো। তারা চক্রান্ত করে 1981 সালে 30 মে তার এই নির্মম হত্যাকাণ্ড ঘটিত হয়। কিন্তু চক্রান্তকারীরা তো জানে না যে গণতন্ত্র রাষ্ট্রনায়ক জিয়া রহমান কখনো মানুষের ভূমিকা বিস্তৃত হবে না। উনি এখনো বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে আছে। কাজে ওনার যে মত, ওনার যে আদর্শ, ওনার যে কর্মোদ্যোক্তা, সততা এবং বিনয়ী ভাব, এই জিনিসগুলো আমরা বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। বর্তমান দেশের যে রাজনৈতিক সন্ধিমান চলছে, এই সময় আমরা বিএনপি একজন কর্মী হিসাবে আমরা যদি সজাগ থাকি এবং ওনার কনসেপ্টগুলো যদি মাথায় রাখি, তাহলে বর্তমান সরকারের যে অত্যাচার, অনাচার, বর্তমান সরকারের যে সিস্টেমে দালালি করছে কান্ট্রির সাথে, এগুলো বুঝে দিয়ে মানুষকে মুক্তি করতে পারবে। এই বলে বক্তব্য শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সৈয়দ করিউল্লাহ সিদ্দিকী এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন এবং সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিচ্ছেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সহসভাপতি মামুনুর রশিদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সেমিনারে আমাদের জাতীয় কৃষক দলের সভাপতি
আজকের এই সেমিনারে উপস্থিত আছেন প্রধান হিসাবে বিএনপির মহাসচিব, বাংলাদেশের প্রত্যেক জনগণের অত্যন্ত প্রিয় নেতা মির্জাফর হোসেন আলমগীর, বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শামসুর রহমান বুলবুল। আজকের এই সেমিনারের সঞ্চালক জনাব শহীদুল ইসলাম বাবুল সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সেমিনার মানে দিনব্যাপী আলোচনা, ঘন্টার পর ঘন্টা আলোচনা, এবং যে সমস্ত বিষয় এখানে উল্লেখ করা হয়েছে আসলে একটি বিষয়ের পর আলোচনা করতে গেলেই ঘন্টা ব্যাপী দরকার আলোচনা করা। অনেক সময় আলোচনা না হলে এর মূল বিষয়বস্তু আসলে বোঝা খুব কঠিন, সময় 2 মিনিট, তারপরেও আমাদের মাননীয় অতিথিবৃন্দ আলোচনা করবেন। আমি শুধু একটা কথাই বলতে চাই যে বাংলাদেশের একজন পুরুষ এসেছিলেন এই জাতির জন্য আশীর্বাদ হিসাবে, তিনি শহীদ জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি আমরা শহীদ উল্লেখ করি এবং উনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু ওনার কাজ, ওনার কর্মে, ওনার উদ্ভাবনী আবিষ্কারের দ্বারা উনি কিন্তু একদম শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশের প্রতিটা মানুষের মনে গেঁথে রেখেছেন ওনার নাম। যে বিষয়ে তাকাবেন, যেদিকে তাকাবেন, যে বিষয় চিন্তা করবেন, সেখানে দেখবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপস্থিতি। গ্রামে যান, খাল খনন এবং গ্রামের কৃষক যে সমৃদ্ধি পেয়েছে, কৃষি সমৃদ্ধির একমাত্র নায়ক তিনি। রাজনীতিতে বাম ডান উপর নিচে কোনো দিকে না তাকিয়ে উনি শুধু একদিকেই দেখেছেন যোগ্য নেতৃত্ব কিভাবে সৃষ্টি করা যায় এবং এই দেশকে কিভাবে বিকাশ করা যায়, উনি তাই করেছেন। শিল্পক্ষেত্রে উনি প্রতিটা শিল্প, যে শিল্পের মাধ্যমে দেশের মানুষ উপকৃত হবে, দেশের পণ্যের মূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকবে এবং দেশকে সমৃদ্ধির পথে নেওয়া যাবে, সেই বিষয়ে উনি চিন্তা ভাবনা করে এমন শিল্প গড়ে গেছেন যে শিল্প দ্বারা আজকে জনগণ শিল্পের ক্ষেত্রে অগ্রগতির সূতিকার বলতে গেলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই সময় অল্প, আমি শুধু একটি কথাই বলবো, যতদিন বাংলাদেশ আছে অতদিন পর্যন্ত প্রতিটা মানুষের ঘরে ঘরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থাকবেন। উনি হয়তো আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু উনার কর্ম, ওনার কাজের মধ্য দিয়ে প্রতিটা মানুষের ঘরে উনি সারা জীবন জীবিত থাকবেন এবং মানুষ ওনাকে শ্রদ্ধার সাথে, সম্মান সাথে স্মরণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিচ্ছেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সহসভাপতি অ্যাডভোকেট নাসির হায়দার। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, যার মুখে ছিল এই স্লোগান, নাম তার জিয়াউর রহমান। সেই জিয়ার ৪৪তম এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দলের আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সর্বস্তরের জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃবৃন্দ, সাথী, বন্ধু, সহযোদ্ধা, সহকর্মী, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন মানুষ ছিলেন যার আপাদমস্তক ছিল দেশপ্রেম, যে দেশপ্রেমের এখন সবচেয়ে বেশি সংকট। সে দেশপ্রেম এমনটা ছিল তার, এতটা বিচক্ষণ মানুষ ছিলেন, এতটা দূরদর্শী সম্পন্ন মানুষ ছিলেন, যার কারণে সেদিন এই কৃষককে উজ্জীবিত করে বাংলাদেশ থেকে যে শেখ মুজিব দুর্ভিক্ষ উপহার দিয়েছিল, সেই দুর্ভিক্ষের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে সেদিন কৃষককে উজ্জীবিত করে বাংলাদেশ থেকে বিদেশে চাল রপ্তানি করা সম্ভব হয়েছিল। বন্ধুরা, সংগ্রামী সাথী বন্ধুরা, জিয়াউর রহমানকে শুধু কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। জিয়াউর রহমান মৃত্যুর 12 দিন পূর্বে জিয়াউর রহমানের সাথে ছিলাম, তাকে বলেছিলাম, স্যার এত মানুষের সাথে সিকিউরিটি পেরিয়ে হাত মিলান, এটা তো আপনার জন্য যে কোনো দুর্ভোগ নিয়ে আসতে পারে। জিয়াউর রহমান সেদিন বলেছিল, দাঁড়াও,
এই যে হাত মিলাচ্ছি, অনন্তকাল জিয়াউর রহমানের কথা তারা মনে করবে, যার শ্বাসকে আমি স্পর্শ করি। সংগ্রামী সাথী বন্ধুরা, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করছেন। আরেকটি দল আছে, সেই দলের নেতা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যর্থ মানুষ আর সর্বশ্রেষ্ঠ সাফল্য মানুষ হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সকলে ধন্যবাদ। ধন্যবাদ নাসির ভাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সাধারণ সম্পাদক, যিনি রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে কৃষক দলকে সুসংগঠিত করবার জন্য আপ্রাণ চেষ্টা করেন, জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। শহীদুল ইসলাম বাবুল। এই ভাই রাখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আধুনিক কৃষি অভিন্ন নদীর পানি আগ্রাসন এবং জলবায়ুর প্রভাব মোকাবেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক এই সেমিনার প্রিয় সভাপতি, সহযোদ্ধা সভাপতি, জাতীয়তাবাদী কৃষক দলের সুযোগ্য সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ভাই, প্রধান অতিথি বাংলাদেশের একজন মজলুম নেতা, বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় যার নাম, আমাদের দলের সম্মানীয় মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের অগ্রজ, ছাত্র দলের সোনালী ফসল, জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক আহ্বায়ক, সফল আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির সম্মানীয় ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান দুদু সহ কৃষক দলে আমার সহযোদ্ধা ভাইস প্রেসিডেন্ট, যুগ্ম সম্পাদক, সম্পাদক মন্ডলীর সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের দক্ষিণের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসলে আমরা জাতীয়তাবাদী কৃষক দলের আমাদের শক্তি এতটুকু না স্যার। সম্মানিত আমাদের মহাসচিব এবং দুদু ভাই, আমরা বাইরে অনেক বড় বড় কর্মী, এখানে শুধুমাত্র সিলেক্টিভ আমাদের নেতৃবৃন্দ, যেহেতু এখানে জায়গা সংকীর্ণ, সেই কারণে আমরা মহানগর উত্তর, দক্ষিণ এবং আমাদের কেন্দ্রীয় বলেছি যে অল্প সংখ্যক নেতাকর্মী নিয়ে আমরা একটি ভিন্ন ধরনের পরিবেশ, ভিন্ন ধরনের আয়োজন, সেমিনার, এটা কোনো জনসভা না, পাবলিক মিটিং না, কোনো কিছু না। সেই জন্য আমরা এখানে সংক্ষিপ্তভাবে একটি আয়োজন করেছি। যাই হোক, আজকের যে প্রাসঙ্গিক বিষয়, সেই বিষয় নিয়ে একাডেমিক ডিসকাশন হয়েছে, মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। আমাদের মহাসচিব স্যার, তিনিও একজন একাডেমিশিয়ান, তিনিও বলবেন, দুদু ভাইও বলবেন বিজ্ঞ মতামত। আমি শুধু এর পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভিশন, তার রাজনৈতিক কর্মকাণ্ড, তার অর্থনৈতিক সমৃদ্ধি, কৃষি বিপ্লব এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের শহীদ জিয়াউর রহমানের যে অবদান, ভূমিকা সংক্ষিপ্ত সময়ে, সেই বিষয়গুলো সামান্য একটু এর সাথে সংযোজন করতে চাই। দেখেন, বলা হয় যে মানুষ তার স্বপ্নের চাইতে বড় বা স্বপ্নের সমান বড়। স্বপ্নটা কি আসলে? আমার গোল, লক্ষ্য, মানে আমি কোথায় যেতে চাই, কি করতে চাই, সেটাই তো মানুষের স্বপ্ন। আর মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তার এই স্বপ্ন বা লক্ষ্য বা গোল। প্রয়াত ভারতীয় রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, উনি বলেছিলেন যে স্বপ্ন সেটা নয় যা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, বরং স্বপ্ন সেটা যা পূরণের তাগিদ আমাদেরকে ঘুমোতে দেয় না। আজকে বলা হয় যে কি অমুক নেতার স্বপ্ন এটা করে দিবেন, উন্নয়নের স্বর্গে পৌঁছে দিবেন, সুইজারল্যান্ড বানাই দিবেন, আমেরিকা বানাই দিবেন, থাইল্যান্ড, মালয়েশিয়া বানিয়ে দিবেন। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেন কিনা জানি না। শহীদ জিয়াউর রহমান শুধু স্বপ্ন দেখেন নাই, তিনি নিরলস ভাবে পরিশ্রম করেছেন, একজন ভিশনারি লিডার ছিলেন। দিন রাত পরিশ্রম করেছেন, এই জাতিকে ভালোবেসেছেন। 1965 সালেই জিয়াউর রহমান মানে আলোচনার কেন্দ্রবিন্দু এসেছেন পাকিস্তান সামরিক বাহিনীর একজন জুনিয়র ক্যাপ্টেন হিসেবে। খেমকারান রণাঙ্গনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে আলফা ব্যাটালিয়ান, সেই ব্যাটালিয়নের তরুণ যোদ্ধা হিসেবে, সৈনিক হিসেবে, অফিসার হিসেবে যুদ্ধে, পাকিস্তান ভারতের সেই যুদ্ধে যে অসম সাহসী ভূমিকা রেখেছিলেন,
তখন থেকেই পাকিস্তান আর্মিকে জিয়াউর রহমান সমীহ করা হতো পাকিস্তান আর্মিতে। তারপরে প্রেক্ষাপট আপনারা দেখেছেন, তিনি সামরিক বাহিনীতে ফিরে গিয়েছেন। 71 সালে তার ভূমিকা, গোটা জাতি যখন দিকভ্রান্ত দিশারা, আওয়ামী লীগের প্রধান নেতা যখন আত্মসমর্পণ করেছেন স্বপ্ন দেখতে দেখতে, তার সমস্ত নেতারা যখন লুঙ্গি পরে দেশ ছাড়ে পেলেছেন, তখন জিয়াউর রহমান সামরিক বাহিনীর একজন সুশৃঙ্খল বাহিনীর একজন তরুণ অফিসার হিসেবে, একজন জুনিয়র, তার চাইতে বড় বড় অফিসার ছিল আর্মিতে, বাঙালি অফিসার, কেউ সাহস করে নাই। জিয়াউর রহমান চট্টগ্রামে কালুরঘাট থেকে বাংলাদেশের প্রশ্নে, মাটির প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আবারও তিনি সামরিক বাহিনীতে চলে গেলেন। দেশ স্বাধীন হওয়ার পরে রাজনৈতিক নেতৃত্ব, আওয়ামী লীগের নেতৃত্ব দেশের দায়িত্ব নিল। তিনি তার যেই বাহিনী, তিনি তার যেই কাজ, সেই কাজে ফিরে গেলেন। 75-এর পরে পরিবেশ, বাস্তবতা, ভাগ্য আবারও তাকে পাদপ্রদীপের সামনে নিয়ে আসে। রাজনৈতিক জীবন তার খুবই সংক্ষিপ্ত, মাত্র 3.5 থেকে 4 বছর। দুনিয়ার ইতিহাস যদি আপনি খুঁজে দেখেন, এত স্বল্প সময়ে এত কাজের প্রসার, এত স্বপ্নের প্রবাহ, এত গণতন্ত্রে, এত নারী, শিশু, আন্তর্জাতিক পরিমণ্ডল অবদান পৃথিবীর অন্য কোনো মানুষের আছে কিনা জানি না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধূমকেতুর মতো রাজনীতিতে আবির্ভাব। এলেন, দেখলেন, জয় করে গেলেন, রেখে গেলেন বিশাল এক কর্মযোগ্য, বিস্তৃত এক স্বপ্নের প্রবাহ। যেই স্বপ্ন এখনো তার দলকে, কোটি কোটি নেতা কর্মী সমর্থককে যেই স্বপ্ন পূরণের তাগিদ, তাদেরকে ঘুমোতে দেয় না। প্রিয় নেতৃবৃন্দ, আমি বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না। দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান, দেখেন একটি একটি করে যদি আমাদের মাননীয় মহাসচিব স্যার দুদুভাই বলবেন, আমি শুধু বলি যে এই জিয়াউর রহমান রাজনীতিতে আসার পূর্ব পর্যন্ত বাংলাদেশ আন্তর্জাতিক পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। কোন কূটনৈতিক যোগাযোগ সম্পর্ক সারা পৃথিবীর সাথে ছিল না। তিনি ক্ষমতায় আসবার পরে এই এশিয়ার সবচাইতে বৃহত্তম শক্তি চায়না, চীন বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে কিন্তু স্বীকৃতি দিয়েছিল। তার আগে পর্যন্ত বাংলাদেশকে চীন কোন স্বাধীনতা বা এই সার্বভৌমত্বের স্বীকৃতি কিন্তু দেয় নাই। এটা জিয়াউর রহমানের একটা গুরুতর সাফল্য। বাংলাদেশে জাপানকে হারিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশ বিজয়ী হয়েছিল জিয়াউর রহমানের ক্যারিজমেটিক লিডারশিপের কারণে। তৎকালীন কর্মসূচি কৃষি উৎপাদন, তিনি বলেছিলেন যে কৃষি 3 গুণ উৎপাদন করা যায়, কৃষি উৎপাদন, খাদ্য আপাতত দ্বিগুণ করতে হবে। তার সময় 74-75 সালে যেখানে বাংলাদেশ দুর্ভিক্ষপ্রীত একটি জাতি, তলাবিহীন দূরের একটি জাতি, হাজার হাজার মানুষ খাদ্যের অভাবে মারা গিয়েছিল, জিয়াউর রহমান মাত্র 3 বছরের মাথায় 80-81 সালে 1.1 মিলিয়ন টন থেকে 1.6 মিলিয়ন টন খাদ্য উৎপাদন করেছিলেন এবং সামান্য পরিমাণে খাদ্য তখন বিদেশে রপ্তানি করতে পেরেছিলেন। তার গৃহীত কর্মসূচির মধ্য দিয়ে তিনি বলেছিলেন, আপনাদের বাড়ির উঠোন যেখানে যে জায়গা আছে, একটি শূন্য জায়গায় একটি পেঁপে গাছ আপনি রোপণ করবেন, একটি গাভী আপনি পালন করবেন। এই যে তার খাল খনন, তার কৃষি উৎপাদন, তার আধুনিক কৃষির যন্ত্রপাতি আনয়ন, এই যে তার ভূমিকা, এই ভূমিকার কারণে এই জাতি, একটি বুভুক্ষ, নিপীড়িত, দুর্ভিক্ষপীড়িত জাতিকে তিনি খাদ্য স্বয়ংসম্পন্ন করতে পেরেছিলেন জিয়াউর রহমান। আপনারা জানেন যে জিয়াউর রহমানকে ওই সময়ের প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধকালীন সময়ের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তাকে একটি স্বীকৃতি দিয়ে বলেছিলেন যে বীর চট্টলার জনগণকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে প্রতিরোধ যুদ্ধ সূচনা করেছেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে, তা কেবল স্টালিনগ্রাডের প্রতিরোধের স্থানের পাশে স্থান পাবে। এইরকম অসাধারণ স্বীকৃতি, এই যে উড্রো উইলসন সেন্টারের পরিচালক, আমাদের এই দেশের রাষ্ট্রদূত ছিলেন উইলিয়াম বি বাইলা, তিনি বলেছিলেন জিয়াউর রহমান যদি 81 সালের পরিবর্তে আর 3-4 বছর আগে 77-76 সালে তিনি নিহত হতেন, তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশ একটি ব্যর্থ রাজ্যের দিকে ধাবিত হতো। আমাদের ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব মিস্টার জেএন দীক্ষিত, তার একটি মন্তব্য যে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতি, অর্থনৈতিক এবং সমাজতান্ত্রিক কাঠামো এমন ভাবে পুনর্বিন্যাস করেছেন যার ফলে পরবর্তী 2 দশকের বেশি সময় আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকতে বাধ্য হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, এই যে আপনারা জানেন যে ইরাক যুদ্ধ, সৌদি আরবে আমরা যে সাদগায়ে জারিয়া বলি, তার লাগানো গাছ অনেকেই বলে থাকেন এখন মানুষকে ছায়া দান করে। তৎকালীন সৌদি আরবের বাদশাহ কিং ফাহাদ বিন আব্দুল আজিজ জিয়াউর রহমানকে ভাই বলে সম্বোধন করতেন। ফিলিস্তিনের ইয়াসির আরাফাত, ইরাকের সাদ্দাম হোসেন, পাকিস্তানের জিয়াউল হক, মিশরের আনোয়ার সাদাত, জিয়াউর রহমানের সাথে চমৎকার তার ব্যক্তিগত সম্পর্ক এবং বন্ধুত্ব ছিল। তিনি তৎকালীন ইরাক যুদ্ধের যে আল কুদস কমিটি নিরসনের
সেই কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন। মরক্কোর রাস্তায় জিয়াউর রহমানের এখনো রাস্তার নামে জলজল করছে, দ্য রুদ অফ জিয়াউর রহমান। তারপরে মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দ্য অর্ডার অফ দ্য নাইল জিয়াউর রহমানকে ভূষিত করা হয়েছিল। তৎকালীন পৃথিবীর মাত্র 5 জন শাসককে এই পদকে ভূষিত করা হয়েছিল, জিয়াউর রহমান ছিলেন তার একজন। সেই জন্য জিয়াউর রহমানের এত অবদান, এত স্বীকৃতি আন্তর্জাতিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে, উন্নয়ন, উৎপাদনে, গণতন্ত্রে। আর জিয়াউর রহমানের সবচাইতে বড় অবদান হলো তিনি যে বাংলাদেশের মানুষের জন্য, আমাদের জন্য একটি আত্মপরিচয় দিয়ে গিয়েছিলেন। এই যে এত অবদানের কথা বললাম, তার সমস্ত অবদানকে যদি আমরা একপাশে সরিয়ে রাখি, তার একটি মাত্র অবদান বাংলাদেশের যে মানুষের জন্য যে আত্মপরিচয়, বাংলাদেশের জাতীয়তাবাদ, সমস্ত ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে জাতীয়তাবাদের যে পরিচয়, যে আদর্শ আমাদের মধ্যে দিয়ে গেছেন, সেই আদর্শের কারণে আমরা এখানে এত বছর পরে তার মৃত্যু সমবেত হয়েছি। সারা বাংলাদেশের যেখানেই যাবেন, হিমালয় থেকে সুন্দরবন, মানে পূর্ব থেকে পশ্চিম, যেখানেই আপনি যাবেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ সে আদর্শের পতাকা তলে এখনো সে আদর্শকে ভালোবেসে, জিয়াউর রহমানকে ভালোবেসে, তার দলকে ভালোবেসে এখনো তার জন্য লড়াই করছে, সংগ্রাম করছে সে আদর্শ প্রতিষ্ঠার জন্য। সেই জন্য জিয়াউর রহমানের এই যে দল প্রতিষ্ঠা, এই আদর্শ প্রতিষ্ঠা, বাংলাদেশের মানুষের জন্য তিনি যতদিন নাও যদি থাকেন, তার নাম যতই মুছে ফেলবার চেষ্টা হোক, যতই একজনকে মাত্র মহামানব বানাবার চেষ্টা হোক, আমাদের বাচ্চা ছেলে মেয়েদের রাত জেগে জেগে শেখ মুজিব জাতির জনক, বঙ্গবন্ধু যতই বলা হোক, বাংলাদেশের মানুষ জিয়াউর রহমানকে কোনোদিন ভুলবে না। তার যে আদর্শ তিনি রেখে গেছেন, সেই আদর্শ কোনোদিন বিলীন হবে না। সেই জন্য আমরা জিয়াউর রহমানকে যুগ যুগ, শত বছর, সহস্র বছর এই জনপদে তিনি বেঁচে থাকবেন, তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শহীদুল ইসলাম ভাইকে তার সুন্দর বক্তব্যের জন্য। লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, জননেতা জনাব শামসুজ্জামান দুদু। বক্তব্য রাখছেন শামসুজ্জামান দুদু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাবির তুহিন, আর আজকে যিনি প্রধান অতিথি আছেন, বাংলাদেশের সমসাময়িক সময়ের যিনি গণতান্ত্রিক আন্দোলনের শুধু নেতৃত্ব দিচ্ছেন না, একটা আশাবাদের পরিস্থিতি তৈরি করেছেন বাংলাদেশে। তিনিও কৃষক দলের এক সময়ের সভাপতি, সাড়া জাগানো রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক দলের সাধারণ সম্পাদক একটু আগে যে বক্তৃতা করলো, ছাত্র দলের এক সময়ের সারা জাগানো ছাত্র নেতা, কৃষক দলের এখন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুর, আর যারা এখানে বক্তৃতা করলেন, কোনো না কোনো ভাবে এক সময় ছাত্র দল, কৃষক দল আমার সঙ্গে করেছেন, সম্মানিত নেতৃবৃন্দ, ভাই বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ সাদত হোসেন বিপ্লব, তাকে একটা ধন্যবাদ জানাই। খুবই সুন্দরভাবে, গবেষণামূলকভাবে পড়াশোনা করে আজকের আধুনিক কৃষি, অভিন্ন নদীর পানি আগ্রাসন, জলবায়ুর ভারসাম্যহীনতার শহীদ ভূমিকা শীর্ষক এই সেমিনারের
যে পত্রটা সে তৈরি করেছে, চমৎকার। এই লেখার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমি একটা সুপারিশ করি কৃষক দলের নেতৃবৃন্দের কাছে, যেহেতু এই সংগঠন আমু মনে করে আমু এখনো পর্যন্ত অংশীদার, যে এটা করা যায় কিনা, এই লেখাটা ছোট করে একটা বই তৈরি করে, একেবারে বুকলেট, একেবারে প্রান্তিক কৃষকের অর্থাৎ ইউনিয়ন ওয়ার্ড কমিটিতে, একেবারে গ্রাম পর্যায়ে এটা পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা। কারণ এখানে যে কথাগুলো আছে এটাই বিএনপির রাজনীতি, শুধু শহীদ জিয়া না, এটাই বিএনপির ভিত্তি, এটাই কৃষক দলের রাজনীতি। কৃষি, কৃষক এবং বাংলাদেশ কি, এই লেখার মধ্যে সেটা আছে, এটা জানার দরকার। শুধু আমরা একটা সেমিনার করলাম, একটা লিখলাম, একটা বই ছাপালাম, এর ভিতরে রাখলে আমাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে। এখন একেবারে মুখে মুখে সেমিনার বক্তৃতা করা ছাড়া আমি আর অন্য এই যে এখানে মামুন একটা খুব ভালো কথা বলেছে, যে এটা কথা বলতে গেলে একটা দীর্ঘ সময় লাগবে, সারাদিন লাগতে পারে। এক এক বিষয় নিয়ে এক এক ভাবে আলোচনা করা। আমি অত সময়ের মধ্যে আপাতত যেমন এই কারণে আমাদের মহাসচিব, আমাদের ভূতপূর্ব সভাপতি কৃষক দলের, তিনি বক্তৃতা করবেন, তারপরে আজকে সবার সভাপতি বক্তৃতা করবেন। সেই জন্য আমি মনে হয় বেশি সময় নেওয়া ঠিক হবে না। শহীদ জিয়া, এর সঙ্গে কারোর তুলনা হয় না, কারণ না। বাংলাদেশের রাজনীতিতে শুধু না, তৃতীয় বিশ্বের রাজনীতিতে তিনি অনন্য, এমন একটা মাত্রায় গেছেন যিনি বাংলাদেশকে সম্মানিত করেছেন, বাংলাদেশের জাতিকে সারা বিশ্বে অনন্য জাতি হিসাবে তুলে ধরেছেন। এই তুলে যিনি ধরেছেন তিনি হচ্ছে শহীদ জিয়া রহমান। একটু ব্যাখ্যা দিয়েছে বাবুল যে কেন তিনি স্মরণীয় থাকবেন, আমি এই ব্যাখ্যায় যাচ্ছি। এখানে অন্যান্য বক্তারাও সেই বিষয়গুলো তুলে ধরেছে। শহীদ জিয়া লড়াই করতে শিখিয়েছে, শহীদ জিয়া বাঁচতে শিখিয়েছে, শহীদ জিয়া সৎ থেকে, নিজেকে নীতি নৈতিকতার মধ্যে থেকে কিভাবে টিকে থাকতে হয় এটা তিনি শহীদ জিয়া আমাদের শিখিয়েছে। শহীদ জিয়ার স্বপ্নই বাংলাদেশ। শহীদ জিয়া যদি না জন্মাতেন, অনেকে বলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার লোক খুঁজে পাওয়া যেত না। এটা আপনাকে মানতে হবে। যার কাছে জাতি প্রত্যাশা করেছেন স্বাধীনতা ঘোষণা, তিনি এটা করেননি। তার সঙ্গে যারা ছিলেন তারাও করেনি, এমনকি মৌলানা ভাসানী, আমরা যাকে শতাব্দীর মহানায়ক মনে করি, তিনিও করেননি। কে করেছিলেন? যার কাছে আমরা প্রত্যাশা করি না, চিনি না, এবং এখনো পর্যন্ত তাকে অনেকেই, বিশেষ করে আওয়ামী লীগের লোকরা তুচ্ছ তাচ্ছিল্য করেন। ছোট করতে বলে তারা এক ধরনের হীনমন্যতায় উল্লসিত হয়। এই আওয়ামী লীগ, শহীদ জিয়া রহমান এগিয়ে এসেছিলেন, প্রয়োজন বোধ করেছিলেন, বলেছিলেন রিভোল্ট, এই শব্দ ওই সময় কেউ উচ্চারণ করা সাহস দূরে থাক, ইচ্ছা পোষণ করেন। তিনি কালুরঘাট বেতারে বলেছিলেন, আমি মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছিল, সেই শূন্যতার মধ্য দিয়ে এই নেতার জন্ম হয়েছিল। তিনি ইতিহাসের মহানায়ক, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের অগ্রগতির নায়ক, প্রতিষ্ঠার নায়ক শহীদ জিয়া রহমান। সেই জন্য এই লেখায় তিনি কি, এই জিনিসটা উঠে এসেছে। এই জন্য বর্তমান কমিটি তারা এটা করতে পারবে। বাইরে যুবকদের কথা বলি, তরুণদের কথা বলি, যে এই পরিবর্তনে তারা নায়ক হবে, একসময় নায়ক হয়েছে, হয়তো আগামী দিনও তাদের দরকার হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, শহর ছেড়ে এখন গ্রামে যাওয়া ছাড়া কোনো পথ নাই।
শহর ছেড়ে গ্রামে যাওয়া ছাড়া পথ নাই। গ্রাম থেকে শহর, এই শহরে যত চোর ডাকাত লুটেরা বদমাইশ খুনি, এদেরকে ঘেরাও করতে হবে। এবং এটা পারে কৃষক দল, এটা পারে এই দেশে কৃষিজীবী। যেমন 69 গণঅভ্যুত্থানের সৃষ্টিকর্তা হচ্ছে মৌলানা ভাসানী। তিনি যখন ঘেরাও আন্দোলন শুরু পাকিস্তান এবং পাকিস্তান কেঁপে উঠেছিল। এখন আপনাকে ঘেরাও আন্দোলন দিকে এবং কৃষক দলকে, যারা এই দেশের মানুষকে বাঁচিয়ে রেখেছে, তারা খেতে পারবে না, তারা পড়তে পারবে না, তারা জীবন ধারণ করতে পারবে না, এটা কেমন করে হয়, কেমন ভাবে মানা যায়? শহীদ জিয়া এই কৃষকদের উপরে নির্ভর করে শুধু যে তিনি দলকে বাঁচিয়েছেন তা না, বাংলাদেশকে বাঁচিয়েছেন, মানুষকে বাঁচিয়েছেন। সেই কৃষকদের দল হচ্ছে জাতীয়তাবাদী কৃষক। বন্ধুরা, এই বিষয়গুলো আপনারা জানেন, এই বিষয়ে আপনারা জানেন, বোঝেন। সেই জন্য আমার মনে হয় গ্রাম কেন্দ্রিক ভাবনাটাই আমাদের যেটা, এর কোনো বিকল্প নেই। বন্ধুরা, এই সরকার লজ্জাহীন সরকার। এই সরকার এতটা লজ্জাহীন, এটা বলে শেষ করা যাবে না। বেনজির আজিজের ঘটনার পরেও এদের লজ্জা নাই। বেগম জিয়ার মতো জাতীয় নেত্রী না, তৃতীয় বিশ্বের নেত্রী, তাকে এখন পর্যন্ত আটকে রেখেছে। লজ্জাহীন সরকার নাম এটা করে এতগুলো ব্যাংকে লুটপাট করেছে। এই সরকার একটা লজ্জাহীন সরকার বলে এখনো পর্যন্ত তারা ক্ষমতাকে আঁকড়ে থেকেছে। বিশ্বের কোন জায়গায় এরকম একটা সরকার খুঁজে পাবেন না, যারা সকল ব্যাংকের লুটপাট একেবারে সরকারি ব্যাংক পর্যন্ত এখন প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এই যে ডক্টর মোহাম্মদ আলমগীর, ভাবা যায় ফার্মার্স ব্যাংক করে লুট করেছে, এখন সেটাকে পদ্মা ব্যাংক, সেটাও লুট করে শেষ করেছে। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে এই সরকার এখনো ক্ষমতায় আছে। লজ্জাহীন সরকার না হলে এটা কেউ করে? লজ্জা নেই বলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দিয়েছে। এই লজ্জাহীন সরকারকে আমাদের সরাতে হবে এবং সেটি কৃষক দলের মতো দলই একমাত্র, আমার বিবেচনা এখন মনে হয় কৃষক দলই এটা। কারণ দেশের বৃহৎ জনগোষ্ঠী হচ্ছে কৃষক, তারা অর্থনীতির ভিত্তি শক্ত করে, স্বাভাবিক করে, কিন্তু তারা তাদের পেট না ভরলো তারা তাদের কাছ থেকে সরে। সেই জন্য বন্ধুরা, আগামী দিনে এই দেশকে যদি ফ্যাসিবাদ মুক্ত, অগণতান্ত্রিক স্বৈরাচার মুক্ত দেশ আপনাকে করতে হয়, রাখতে হয়, তাহলে এই সরকারকে উচ্ছেদ করা ছাড়া, অপসারণ করা ছাড়া আমাদের অন্য কোনো পথ আছে আমার কাছে মনে হয়। এবং সেই কাজটি কৃষক দলকে করতে হবে এবং কৃষক দলকেই দায়িত্ব নিতে হবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কৃষক দল যদি একবার উঠে দাঁড়ায়, এই সরকার কোনোভাবেই ক্ষমতা থাকতে পারবে না, কোনোভাবে থাকতে পারবে না। বন্ধুরা, নিয়ে কিছু বলার সুযোগ করে দিয়েছে, এই জন্য আমি নেতৃবৃন্দকে, কৃষক দলকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। ভালো থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা শামসুজ্জামান দুদু ভাইকে সুন্দর বক্তব্য রাখবার জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির অনুমতিক্রমে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যিনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে রাত দিন 24 ঘন্টা শ্রম দিয়ে জাতীয়তাবাদী কৃষক দলকে বাংলাদেশে সুসংগঠিত করবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, রাজপথের লড়াকু সৈনিক, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি।
বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার মহানায়ক, আধুনিক বাংলাদেশ, আধুনিক কৃষির রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 43তম শাহাদত বার্ষিকীতে জাতীয় কৃষক দলের আয়োজনে আজকের এই সেমিনারে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় কৃষক দলের সাবেক সভাপতি, চলমান গণতান্ত্রিক আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের প্রধান সিপাহ সালার, কারা নির্যাতিত সংগ্রামী জননেতা, বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই সেমিনারে উপস্থিত, সেমিনারে বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক, যার হাত ধরে আমার কৃষক দলের প্রবেশ, সেই প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় নেতৃত্ব জনাব শামসুল আমান দুদু, আজকে সবাই উপস্থিত জাতীয় ছাত্রের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, যিনি একদিকে জাতীয় কৃষক দলকে সংগঠিত করছেন, অন্যদিকে বর্তমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন মিডিয়াতে আমাদের দলের পক্ষে কথা বলছেন, কাজ করছেন, সেই আমাদের প্রিয় সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম খান বাবুল। আজকের এই সেমিনারে যিনি কষ্ট করে আজকের এই সুন্দর প্রবন্ধ উপস্থাপন করেছেন, আমার বিশ্ববিদ্যালয়ের একসময় আমার সহযোদ্ধা, সাথী, জাতীয় কৃষক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব, উপস্থিত কৃষক দলের সহ সভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদকবৃন্দ, সহ সাধারণ সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক মন্ডলী, সদস্যবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কৃষক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, প্রিয় সুধীবৃন্দ। 30শে মে জিয়া রহমানের শাহাদত বার্ষিকী কেন্দ্র করে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন প্রায় 15 দিন ব্যাপী তার জীবন নিয়ে আলোচনা আয়োজন করেছে। অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে একমাত্র জাতীয় কৃষক দলই গতবার এবং এবার আমরা সেমিনার আয়োজন করেছি। আমরা বিশ্বাস করি এই সেমিনারের যে পেপার প্রেজেন্টেশন করা হয়েছে, যেটি আপনাদের হাতে দেওয়া হয়েছে, এটি যদি আমরা পড়ে দেখি, এর প্রতিটি বিষয় যদি আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারি, তাহলে শহীদ জিয়া রহমানের কৃষিতে যে অবদান দিতে পারবো,
এবং বাংলাদেশের মানুষের সাথে ঘরে ঘরে পৌঁছে দিতে সক্ষম হব। প্রিয় ভাইরা, আমার পরেই আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করার চেষ্টা করব। সুধীবৃন্দ, আজকের যে আলোচনার বিষয় আধুনিক কৃষি। জিয়া রহমান ক্ষমতা আসার পরে এই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের কৃষিকে আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্মত এমন একটি কৃষি উপহার দিয়েছিলেন, যার কারণে উনি যখন ক্ষমতা আসলেন 1975 সালে, তার আগে সরকার কৃষির অব্যবস্থাপনার কারণে বাংলাদেশকে একটি দুর্ভিক্ষ উপহার দিয়েছিল। জিয়া রহমানের সেই আধুনিক কৃষি ব্যবস্থাপনা, দূরদর্শী চিন্তা ভাবনা, খাল খনন সহ ঐতিহাসিক কর্মসূচি গ্রহণ করার মধ্য দিয়ে বাংলাদেশ তার ক্ষমতা গ্রহণের 2 বছরের মাথায় দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন। 3 বছরের মাথায় দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশকে প্রথম পৃথিবীর মানচিত্রে একটি খাদ্য রপ্তানিকারক হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। প্রিয় ভাইরা, আজকে এই ফ্যাসিস্ট সরকারের অন্যায়, অবিচার, অব্যবস্থাপনার কারণে কৃষি আজকে একটি অলাভজনক পেশায় পরিণত হয়েছে। এই সরকার ক্ষমতার আগে বলেছিল তারা ক্ষমতায় গেলে কৃষককে বিনামূল্যে সার দেবে। তারা বিনামূল্যে সার তো দেয়নি, সারের দাম কয়েক গুণ বৃদ্ধি করেছে। সার্বিকভাবে আজকে বাংলাদেশে যে অবস্থা চলছে, এই অবস্থার মধ্যে বাংলাদেশে কোন শ্রেণী পেশা মানুষ ভালো নেই। সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে বাংলাদেশে কৃষক সমাজ। তাই আমরা দেখেছি গত কয়েক বছরে শেরপুরের লালিতাবাড়িতে, রাজশাহী গোদাগাড়িতে কৃষক তার সেচের পানি না পেয়ে, কৃষক সরকারি যে প্রজেক্টগুলো রয়েছে সেখান থেকে যে সুযোগ সুবিধা দেওয়া হয় সে সুযোগ থেকে বঞ্চিত করার কারণে, কৃষিকেও দলীয়করণ করে ফেলার কারণে এই সকল কৃষকরা আত্মহত্যা শুরু করেছে, যদি বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। প্রিয় ভাইরা, আমরা আজকে এই 43তম শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীতে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এদেশের কৃষিকে বাঁচাতে হলে এই ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য, কৃষিকে রক্ষা করার জন্য, তাদের পানি আগ্রাসনকে মোকাবেলা করার জন্য একমাত্র উপায় হচ্ছে এ সরকারকে যে কোনো মূল্যে উৎখাত করে জাতীয়বাদী সরকার প্রতিষ্ঠা করা। তাই শহীদ জিয়ার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুসন্তান, বর্তমান গণতন্ত্রকামী মানুষের শেষ আশ্রয়স্থল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরে দেওয়ার জন্য, বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ন্যায় বিচারে বাংলাদেশ, কৃষকের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই সরকারকে উৎখাত করি। তাহলেই বাংলাদেশের কৃষক বাঁচবে, কৃষি বাঁচবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা এই সেমিনারে আয়োজন করতে গিয়ে কষ্ট করেছেন, আজকে সম্মানিত অতিথিবৃন্দ কষ্ট করে এখানে এসেছেন, এবং মিডিয়ার ভাইরা এখানে সবাই আমাদেরকে সহায়তা করেছেন। এছাড়া যে যেখানে থেকে আমাদের এই সেমিনার বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সাহায্য সহায়তা করেছেন, সবাইকে বাংলাদেশ জাতীয় কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতিকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবার জন্য।
সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুযোগ্য মহাসচিব, জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি, দীর্ঘদিন কারাবরণকারী নেতা, জাতীয়তাবাদী কৃষক দলের সকলের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত আজকের এই সেমিনারের সংগ্রামী সভাপতি, কৃষক দলের সভাপতি জনাব হাসান জাফর তুহিন, আজকে আমাদের এই সেমিনারে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের রাজনীতির একজন উজ্জ্বল নক্ষত্র, কৃষক দলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক, এই দেশের মানুষের কাছে সত্যিকার অর্থেই একজন জননেতা হিসাবে অত্যন্ত জনপ্রিয়। উপস্থিত আছেন কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক বাবুল, কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আজকের যে প্রবন্ধটি যিনি উপস্থাপন করেছেন কৃষিবিদ বিপ্লব এবং আমাদের কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বিপ্লবকে, ভাই আপনারা কথা বললে তো আমি কথা বলতে পারবো না, প্লিজ। শেষ করেন এটা। বসলে তো না পায়, এইদিকে বসলে পাচ্ছেন না, এদিকে এসে নিলে তো ভাই ভাই আমরা নিচে করেন। আমি কৃষিবিদ বিপ্লবকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই। ভাই তালি চটচট করে তালি দিয়ে না, সব কথায় কথায় একটু শোনেন না। ধন্যবাদ জানাতে চাই যে সে অত্যন্ত পরিশ্রম করে গবেষণা করে এই প্রবন্ধটি উপস্থাপন করেছে এবং শুধু একটি বিষয় নয়, তিনটি বিষয়ের উপরে। একদিকে কৃষি, আরেকটি হচ্ছে আপনার জলবায়ু এবং অভিন্ন নদীর যে আগ্রাসন, পানি আগ্রাসন, সেই সম্পর্কে। তিনটাই বাংলাদেশের মানুষের অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই জন্যে এই বিষয়টা, এই তিনটে বিষয় নিয়ে দুদু সাহেব যে প্রস্তাবনা দিয়েছেন আমি তার সঙ্গে একমত। যেগুলোকে বুকলেট করে, ছোট বুকলেট করে এটা আপনার একটু ছড়িয়ে দেওয়া দরকার আমাদের তৃণমূল পর্যায়ে। এবং সেই জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে প্রায় সবখানেই এখন কৃষক দলের সংগঠন আছে এবং আমি যতদূর জানি সেই সংগঠনগুলো বেশ শক্তিশালী সংগঠন। এই তালি বাজাচ্ছেন কেন রে ভাই, কথায় কথায় তালি। তো এখন এই সংগঠনগুলিকে যদি আপনারা এখন এই সময় এই বুকলেটটা তৈরি করে তাদেরকে এটা
কৃষকদের মধ্যে এবং জনগণের মধ্যে নিয়ে যেতে পারেন, তাহলে এটা একদিকে দেশের কাজ করা হবে, অন্যদিকে দলেরও কাজ করা হবে। সুধীবৃন্দ, এই প্রবন্ধটিতে যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তিনটি বিষয়ই বাংলাদেশের অস্তিত্বের জন্য, আমি আগে বলেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি, পানি এবং জলবায়ু। বাংলাদেশ মূলত একটা গভীর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এই চ্যালেঞ্জটি হচ্ছে, একদিকে তো রাজনৈতিক চ্যালেঞ্জ আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, আরেকটা হচ্ছে আপনার এখন একটা ভৌগোলিক অস্তিত্বের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পানি আমাদের রাইট, যে নদীগুলো ভিন্ন দেশ থেকে আমাদের দেশে এসে প্রবাহিত হচ্ছে এবং আমাদের দেশ থেকে সমুদ্রে যাচ্ছে, এই পানির অধিকারটা আমাদের একেবারে স্বীকৃত অধিকার। এই অধিকার থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের প্রতিবেশী দেশ, যারা আমাদের বন্ধু দেশ হিসাবে অত্যন্ত ঘনিষ্ঠ বলে আমরা সবাই মনে করি, সেই দেশ আমাদেরকে সেই পানির ন্যায্য হিস্সা যেটা আমরা পাই, সেটা থেকে কিন্তু আমাদের ক্রমাগত বঞ্চিত করে আসছে। প্রথম বঞ্চিত করেছে, যেটা নিয়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তীব্র আন্দোলন করেছিলেন এবং ফারাক্কার অর্থাৎ গঙ্গা নদীর পানি নিয়ে ফারাক্কা ব্যারেজ করে সেই ফারাক্কা মুভমেন্ট করেছিলেন আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব। এবং তখন আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার কথা আপনারা সবাই বলছেন, যাকে আমরা সবাই জানি, যিনি আমরা যাদেরকে হৃদয়ে ধারণ করি, এই মানুষটি কিন্তু সেদিন ফারাক্কার বিষয় নিয়ে জাতিসংঘে পর্যন্ত গেছেন। এবং শুধু তাই নয়, তিনি ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাইকে তিনি সেদিন কনভিন্স করতে সক্ষম করে হয়েছিলেন যে অন্তত 44,000 কিউসেক পানির তাকে দিতে হবে এবং একটা গ্যারান্টি ক্লজ তিনি সেখানে সংযোজন করেছিলেন, যেটা অন্য কোনো সময় কোনো চুক্তিতে করা সম্ভব হয়নি। প্রিয় বন্ধুগণ, এই পানির ব্যাপারটা আমি এই জন্য বলছি যে আপনার এটা নিয়ে বহু খেলা হচ্ছে। আমরা এই সরকার ক্ষমতায় আসার পরেই শুনলাম যে আমাদের আরেকটি নদী, যে নদীটা সব খুব বড় নদী এবং যেখানকার পানি নিয়ে আমাদের প্রচুর সমস্যা, তিস্তা, সেই পানির বন্টন একটা চুক্তি হবে ভারতের সঙ্গে। প্রতি বছর আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন যে এই হলো বলে এইবার আসছে, মন্ত্রী আসলেই হবে, আমরা গেলেই হবে। আজকে দেখা যাচ্ছে যে আপনার 15-16 বছর পর্যন্ত তারা ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত তিস্তার পানি চুক্তির কথা আর বলেই না, নতুন কথা বলতে শুরু করেছে যে তিস্তা প্রকল্প। আরে তিস্তার উপরে যে ব্যারেজ নির্মাণ, এটা অনেক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় শুরু করেছেন। পরই ধারাবাহিকতার পরের দিকে তিস্তা নদীতে ব্যারেজ হয়েছে, বাঁধ হয়েছে এবং খালগুলো আপনার এখন অনেকগুলো কাজে দেয়। তো সেই প্রকল্প নিয়ে এখন কথা বলছেন, তার আগে আপনি তিস্তার পানি চুক্তিটা তো চূড়ান্ত করবেন। সেই পানি চুক্তি চূড়ান্ত না করেই কখনো বলছে চীন আমার তিস্তা প্রকল্পে সহযোগিতা করতে চায়, আবার কয়েকদিন আগে শুনলাম ভারত সহযোগিতা করতে চায়। আমার কাছে বিষয়টা কিছুটা আপনার বিস্ময়কর মনে হয়েছে, কিছুটা রহস্যজনক মনে হয়েছে। কারণ যার কাছ থেকে আমি পানি পাই না, সে আবার আমার তিস্তা প্রকল্পে সহযোগিতা করবে কিভাবে, এটা আমার মাথায় আসে না। যাই হোক, এটা ওনারা ভালো বোঝেন, ওনারা জবাব দেবেন। আপনার কিছু এটার মধ্যে আপনার এই যে বইয়ের মধ্যেই আপনার প্রবন্ধের মধ্যেই আছে ফেনী নদীর কথা। ফেনী নদী থেকে একতরফা পানি তুলে নিয়ে চলে যাচ্ছে, সরকার শব্দটা পর্যন্ত করে না। অন্যান্য নদীগুলো থেকে একই অবস্থায়, একমাত্র টিপাইমুখ বাঁধ যখন দিচ্ছিল আপনার এই আমাদের মেঘনা না, ওটা কুশিয়ারা নদী কি কুশিয়ারা, যেটা আপনার পরবর্তীকালে এসে সুরমা এবং আপনার মেঘনাতে মিলিত হয়েছে, সেইখানে বাদ দেওয়ার সময় একমাত্র যখন জনগণ এটার বিরোধিতা করলো, জনগণ বিদ্রোহী হলো এবং আমাদের ইলিয়াস আহমেদের কথা আপনাদের মনে আছে, আমাদের ইলিয়াস আলী
আমাদের এমপি ছিলেন সিলেটের, তিনি যখন নেতৃত্ব দিয়ে মার্চ করলেন তারপরে কিন্তু সে গুম হয়ে গেছে। তো সেই জনগণের প্রতিরোধের মুখে কিন্তু আপনার সেই টিপাই মুখ বাঁধ বন্ধ আছে এবং সেখানকার স্থানীয় জনগণ সেটা প্রতিরোধ করেছে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আপনার মনে রাখতে হবে। ফারাক্কার চুক্তি তখনই সম্ভব হয়েছে যখন ফারাক্কা নিয়ে আন্দোলন হয়েছে, মওলানা ভাসানী আন্দোলন করেছেন। টিপাই মুখ বাঁধ তখনই বন্ধ হয়েছে যখন আপনার টিপাই মুখ বাঁধ দিয়ে আন্দোলন হয়েছে। আজকে বাংলাদেশের যে নদীগুলো, ভিন্ন নদীগুলো, অভিন্ন নদীগুলো যেগুলো আপনার আমাদের সমস্যা জনগণের জন্য করছে, সেই নদীগুলো নিয়ে আমাদের ঠিক সেই ধরনের আন্দোলন কিন্তু আমরা এখন পর্যন্ত করতে পারিনি। আমরা কৃষকদের পক্ষ থেকে একবার তিস্তা মার্চ করেছিলাম, মনে আছে আপনার নিশ্চয়ই। আমরা তিস্তা মার্চ করেছিলাম, এটা আমরা সেই তিস্তার বাঁধ পর্যন্ত গিয়েছিলাম এবং সেখানে সভা করেছিলাম। এরপরে আর সেই ধরনের কোনো আন্দোলন হচ্ছে বলে আমার জানা নেই। অথচ এই জিনিসগুলো কিন্তু খুব জরুরি বিষয়। এই বিষয়টা নিয়ে কৃষক দল চিন্তা করতে পারে এবং সেইভাবে তার প্রত্যেকটা নদী, যে নদীগুলো আছে সেই নদীগুলোতে ব্যাপারে স্থানীয় মানুষদের নিয়ে সঙ্গে সঙ্গে যারা ভুক্তভোগী হবে, যারা এটা ভিকটিমস হবে, তাদেরকে সংগঠিত করে আন্দোলন গড়ে তোলা যায়। আন্দোলন না করলে তো কিছুই পাওয়া যাবে না। এবং আমাদের সরকার যারা এখন আছে, যে সরকার আছে, এই সরকার তো পুরোপুরি ভাবে তাদের উপরেই মুখাপেক্ষী। আপনি দেখেন না কি সব কথা অতীতে বলেছে, আমি সেগুলো রিপিট করতে চাই না, কিন্তু এই সরকার নতজানু সরকার, যে কারণে তারা কোনো মতেই ভারতের বিরুদ্ধে কথা বলতে চায় না। ভারতের বিরুদ্ধে তো বলতে চাই না আমরা, যে বিষয়গুলো আমার ব্যক্তিগত ইন্টারেস্ট, আমার রাষ্ট্রের ইন্টারেস্ট, জনগণের ইন্টারেস্ট আছে, স্বার্থ আছে, সেগুলো নিয়ে তো আমি কথা বলতেই হবে আমাকে, এবং সেটা সরকারকে বলতে হবে। আজকেই সরকারের খবরের কাগজে দেখলাম কোন একটা জায়গায় আপনার গুলি করে মেরেছে, সীমান্তে গুলি করে হত্যা। এটা এখনকার বিশ্বে কোথাও দেখা যাবে না। আপনার যদি কেউ সীমান্ত পাস করে, তাকে গ্রেপ্তার করতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আইন আছে, সবকিছু ব্যবস্থা হবে। কিন্তু তারা ক্রমাগত ভাবে কিন্তু এই হত্যা করে যাচ্ছে এবং সেটা সীমান্তে এই হত্যা চলছেই। বারবার বলা হয়েছে, আসলেই তারা বলে, যখন আপনার ভারতীয় মন্ত্রীরা আসেন বা তাদের কর্মকর্তারা আসেন, এরা বলে যে আমরা আলাপ করেছি, তারা নিশ্চয়তা দিয়েছে এটাকে তারা কমিয়ে নিয়ে আসবে। কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে কমিয়ে নিয়ে তো দূরের কথা, এখনো ভেতরে ঢুকে গুলি করছে। এই বিষয়টা সরকারের যে দুর্বলতা, তার যে আপনার মানে নিজের পায়ের উপরে দাঁড়ানোর যে সক্ষমতা নেই, সেই কারণেই এই বিষয়গুলো ঘটছে। বন্ধুগণ, জলবায়ুর তো ভয়াবহ অবস্থা। বাংলাদেশ যে গভীর চ্যালেঞ্জের মধ্যে আছে, সেটা হচ্ছে যে বৈশ্বিক যে আপনার পরিবর্তন হচ্ছে, উষ্ণতা, সেই উষ্ণতার কারণে বলা হচ্ছে, এটা সবাই আপনার যারা জলবায়ু বিষয়ে কাজ করেন তারা বলছেন, বিজ্ঞানীরা বলছেন যে বাংলাদেশের শতকরা 17 জন মানুষ তারা এফেক্টেড হবে এবং তারা পানির নিচে যাবে, সমুদ্রের পানি উপরে উঠে আসবে, এবং এটা প্রক্রিয়া শুরু হয়েছে অলরেডি। এটাকে প্রতিরোধ করার জন্য আন্তর্জাতিকভাবে তারা চেষ্টা করছে সবাই মিলে। তার জন্য কিছু ফান্ডও বাংলাদেশকেও তারা দিয়েছিল, সেই ফান্ড তারা খেয়ে ফেলেছে। হ্যাঁ, এদের তো আপনার খিদা, এটা শেষ নেই, সর্বগ্রাসী ক্ষুধা, এটাকে আপনার সর্বগ্রাসী ভুক যেটা বলে আর কি। তো আমি আমার মানে হালকা কথা বলি একটু। আমরা একটা নাটক দেখেছিলাম, এটা হচ্ছে সেলিমান্দিলের লেখা। এই নাটকটার নাম ছিল, আমার যতদূর মনে পড়ে, না, এই নাটকটার নাম ছিল, আমার ঠিক নামটা মনে নেই, কিন্তু ওখানকার যে মূল চরিত্র ছিল, সেই চরিত্র সবকিছু খেয়ে ফেলে। আপনার খাচ্ছে, প্রচুর খায়, খেতে খেতে সব শেষ, তখন কাগজপত্র খাওয়া শুরু করেছে, টেবিল খাওয়া শুরু করেছে। এরা আজকে আওয়ামী লীগ আজকে সেই অবস্থায় চলে গেছে, তারা এখন সব কিছু খেয়ে ফেলতেছে। বন্ধুগণ, এই অবস্থায় তারা চলে গেছে ইতিমধ্যে। সেই কারণে আজকে এই সমস্যাগুলো মোকাবেলা করার কোনো ক্ষমতা তার নেই। আমাদের নদীগুলো সব শুকিয়ে যাচ্ছে। আপনারা দেখেন না, এই সরকার এত মেগা প্রজেক্ট করে, অথচ এই পাশে বুড়িগঙ্গা নদী, যেটা সম্পূর্ণভাবে দূষিত,
সেই দূষণমুক্ত করবার কোনো প্রকল্প তারা নেয় না, কোনো প্রকল্প নাই। আশেপাশের নদীগুলো সমস্ত দূষিত হয়ে গেছে ঢাকা শহরে। এমনকি আপনার গ্রামাঞ্চলের নদীও এখন দূষিত হওয়া শুরু করেছে, কারণ কোনো পরিকল্পনা নেই, কোনো প্রতিরোধ নেই, কোনো শাসন নেই, যার ফলে যার যা খুশি করছে, ইন্ডাস্ট্রি করে তার সমস্ত ওয়েস্ট বর্জ্য তারা ফেলছে নদীর মধ্যে। আপনি ঢাকার আশেপাশে সমস্ত গাজীপুর বলেন, আপনি টাঙ্গাইল বলেন, যত ইন্ডাস্ট্রি আছে তার সমস্ত বর্জ্য আপনার ওই কেমিক্যাল সহ গিয়ে পড়ছে নদীর মধ্যে, আর নদী আপনার দূষিত হয়ে যাচ্ছে, মাছ মরে যাচ্ছে, তার যে হ্যাবিটেট সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে একটা ভয়াবহ পরিস্থিতি, আপনার জলবায়ুর দিক থেকে, পরিবেশের দিক থেকে বাংলাদেশের অবস্থান সর্বনিম্নের মধ্যে আছে। এবং ঢাকা সিটিকে তারা বলছে এখন যে আপনার ঢাকা সিটি এখন নাকি দ্বিতীয় হচ্ছে নিকৃষ্টতম দূষিত শহরগুলোর মধ্যে একটি ওয়ার্ল্ডের মধ্যে। তো সেই শহরে আমরা বাস করছি, এবং সেই শহরে আশেপাশে যারা বাস করছে সবাই আজকে কিন্তু প্রচন্ড রকমের একটা ঝুঁকির মধ্যে রয়েছে। এরপরে আসুন কৃষি। কৃষিতে আমরা সবাই বলি, সবাই জানি যে কৃষি আমাদের অর্থনীতির মেরুদণ্ড। বারবার ছোটবেলা থেকে পড়ে আসছি, নিজে পড়িয়েছি, সবকিছু বলছি। এরাও বলছে কৃষকদেরকে নতুন করে করতে হবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সরকার আসার পর থেকে কৃষিতে ক্রমাগত ভাবে তার যে বাজেটের বরাদ্দ, সেই বরাদ্দের পরিমাণ কমে আসছে, এবং জমিগুলো ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এই নিয়ে কিন্তু আপনার তাদের খুব বেশি পরিকল্পনা নেই, এবং এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নেই। কারণ জমি তো দখল করছে তারা, তারা ঘর বাড়ি তৈরি করছে, ইন্ডাস্ট্রি তৈরি করছে, কন্টেইনার পোর্ট তৈরি করছে। আমি চিটাগাং গিয়েছিলাম কিছুদিন আগে, কয়েকদিন আগে, দেখলাম যে আমরা বিশাল একটা অংশ আপনার তারা কন্টেইনার পোর্টের জন্য নিয়ে নিয়েছে। এইভাবে আপনার সমগ্র দেশের কৃষি জমি যেটা, সেই জমিগুলো কিন্তু আপনার চলে যাচ্ছে। কৃষি উন্নয়নের কথা বলা হয়েছে, জিয়া রহমান সাহেবের কথা বলা হয়েছে। জিয়া রহমান সাহেব তো কৃষি এবং কৃষককে বাঁচিয়ে দিয়েছেন। 1975 সালের পরে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসবে, 7 নভেম্বরের পরে দায়িত্বে আসলেন, তিনি সবার আগে যে গুরুত্ব দিয়েছিলেন সেটা হচ্ছে কৃষির উৎপাদন বৃদ্ধি করা। কারণ তার আগেই আওয়ামী লীগ সরকারের আমলে 74 সালে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষে প্রায় লক্ষাধিক লোক মারা গিয়েছিল। এটাকে তারা এখনো স্বীকার করতে চায় না। কিন্তু অমর্ত্য সেন যেটা আপনার উল্লেখ করেছে এই বিপ্লব তার প্রবন্ধের মধ্যে, অমর্ত্য সেন বলেছেন যে ইট ওয়াজ ম্যান মেড, এটা খাদ্যের অভাবের জন্য হয়নি। সেই সময়কার সরকারের দুঃশাসন, তাদের অব্যবস্থাপনা, মিসম্যানেজমেন্ট, সবকিছু মিলিয়ে এই আপনার ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছে, প্রায় লক্ষাধিক লোক না খেতে মারা গেছে। এই কথাগুলো ওদের বলতেই চায় না। 71 থেকে 75 ওদের সামনে বললেই দেখবে যে ওদের গা তেলে বেগুনে জ্বলে ওঠে, কারণ ওইটাই ছিল তাদের সবচেয়ে খারাপ সময়, ওই ব্যর্থতা, চরম ব্যর্থতা দেশ পরিচালনায়। আমি কথা বাড়াতে চাই না, আমি শুধু একটা কথা বলতে চাই যে জিয়াউর রহমান তিনি তো শুধু ক্ষণজন্মা পুরুষ ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক, শুধু স্বপ্নদ্রষ্টা নন, তিনি আবার সেই স্বপ্নকে বাস্তবিত করবার জন্য খুব অল্প সময়ের মধ্যে সেই কাজগুলো করেছেন। বাবুল সে কথা কিছুটা বলেছে, এটা অবিশ্বাস্য ব্যাপার। একটা মানুষ যাকে কেউ চিনত না, তিনি 1971 সালে হঠাৎ ঘোষণা দিয়ে বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র নির্মাণ করবার জন্য বাংলাদেশের মানুষকে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ করার জন্য, তাকে স্বাধীন করার জন্য। ইট ওয়াজ হিজ ভয়েস। অস্বীকার করলেও তাকে অস্বীকার করা যাবে না। আমি ওই জন্য এটা নিয়ে কথাও বলতে চাই না বেশি, এই জন্য যে এটার নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। আমরা কাউকে ছোট করতে চাই না, কারো সংগ্রামকেও ছোট করতে চাই না, কারো অবদানকেও ছোট করে দেখতে চাই না, কিন্তু জিয়া রহমানের যে অবদান তাকে কিন্তু আমরা বারবার করে বলবো, এবং সেটাই হচ্ছে ধ্রুব সত্য। জিয়াউর রহমানকে অস্বীকার করা মানে কি? স্বাধীনতাকে অস্বীকার করা, এটাই হচ্ছে বাস্তব। তো সেই জন্যই আমি ওটা নিয়ে তর্ক করতে চাই না, কিন্তু শুধু এই কথাটা বলি যে তিনি সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে তিনি কিন্তু কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এবং তিনি, আমার এখনো মনে আছে, আমি তখন আমি কলেজে চাকরি করছি, তিনি ফসল এত বেশি উৎপাদন হয়েছিল, শস্য উৎপাদন হয়েছিল তার সময়, তার নীতির কারণে, যে তখন অনেক ফসল হয়ে গিয়েছিল, ধান রাখার জায়গা ছিল না।
তখন অত গোডাউনও ছিল না। ইতন ডিসিদেরকে বললেন যে সমস্ত স্কুল কলেজগুলোতে তোমরা ধান স্টোর করো, কেন সরকার কিনবে সেখানে স্টোর করা হবে। দুটো কাজ, একদিকে আপনার বেশি দামে কিনে কৃষকদেরকে আপনার উৎসাহিত করা, অন্যদিকে সেই ধান স্টোর করে জনগণের প্রয়োজনের সময় সেটাকে আপনার ব্যবহার করা। এরপরেই কিন্তু তিনি আপনার স্টোরেজ গোডাউন ফেসিলিটিস বাড়ানোর জন্য ব্যবস্থা নিয়েছিলেন, অনেক গোডাউন তৈরি করেছিলেন। তিনি কৃষি, যারা এখানে যা আছেন কৃষক, কৃষির আপনার কৃষিবিদরা আছেন অনেকে এখানে, তিনি নিজেও কৃষিবিদ। আপনারা যদি রিসার্চ ইনস্টিটিউটগুলোতে যান, রাইস রিসার্চ ইনস্টিটিউট অথবা আপনার এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট যান, গিয়ে দেখবেন যে তার ফলক ওখানে আছে। তিনি সেখানে গেছেন এবং সেগুলোকে আপনি উন্নত করবার চেষ্টা করেছেন। এবং সবখানেই আপনার তার এই যে আপনার সুগার আপনার ইন্ডাস্ট্রিজ গুলোকে তখন আপনার নতুন করে উৎপাদন করার ব্যবস্থা করা, আখ উৎপাদনকে বৃদ্ধি করা, আপনার মানুষকে উচ্চ ফলনশীল বীজ দেওয়া, যেটা আমরা বলি উপসি, সেই ফলনশীল বীজ দেওয়ার চেষ্টা করেছেন। সবচেয়ে বৈপ্লবিক কাজটা ছিল তার সেই খাল খনন। দুটো কাজ ছিল, একটা হচ্ছে বৃষ্টির সময় পানিকে ধরে রাখা, দ্বিতীয়ত হচ্ছে সেচের ব্যবস্থা করা, আর তৃতীয়ত ওনার যে চিন্তাটা ছিল যে এখানে মাছ চাষ করা, অর্থাৎ আপনার পিসিকালচার সেই খালগুলোর মধ্যেই হবে। এই বিষয়গুলো তিনি শুরু করেছিলেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা তাকে বেশি দিন ধরে রাখতে পারিনি। চক্রান্তকারীরা যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, সবসময় এখনো করছে, তারা এই মহান নেতাকে, এই বিপ্লবী নেতাকে সরিয়ে দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একদিকে তো কাজ না, সামগ্রিক পররাষ্ট্রনীতির কথা বলেছে, শিক্ষা, আমরা নিজেরাও জানি তিনি সেই মানে তার শিক্ষার প্রসারের জন্য, মানুষ যেন নিরক্ষর না থাকে তার জন্য তিনি এসএসসি পরীক্ষায় 50 নম্বর রেখেছিলেন, যেখানে একটা দুটা বা যারা গণস্বাক্ষরতা দিতে পারবে একজন দুজন লোককে, তাদেরকে সেই 50 নম্বর দেওয়া হবে। এইভাবে তিনি ছেলেকে অনুপ্রাণিত করেছেন। মেয়েদেরকে কাজে নামিয়েছেন। আনসার বাহিনী, ভিডিপি, গ্রাম সরকার, এগুলো ছিল তার যুগান্তকারী কাজ। এই কাজগুলোকে দুর্ভাগ্যক্রমে পরবর্তীকালে ফলো আপ করা হয়নি, এমনকি আমাদের সরকারের সময় সেটা ফলো আপ করা হয়নি। এটা প্রয়োজন ছিল, এটা ধারাবাহিকতা প্রয়োজন ছিল। বন্ধুগণ, আজকে এর চাইতে অনেক বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা। এই চ্যালেঞ্জটা হচ্ছে যে এই 53 বছরে আমাদের যে সমস্ত অর্জন ছিল, সমস্ত অর্জনগুলোকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। কালকে একটা সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে আমার এক পুরনো ইউনিভার্সিটির বন্ধুর সঙ্গে আমার দেখা হলো। আমি নাম বলবো না তার, আপনারা অনেকে চিনে ফেলতে পারেন তাকে। তো সে এখন রাজনীতি থেকে দূরে আছে। সে তখন ছাত্রলীগের নেতা ছিল, পরবর্তীকালে সে আওয়ামী লীগও করেছে, এমপিও হয়েছে, কিন্তু এখন প্রায় 10-12 বছর ধরে সে রাজনীতির কাছাকাছি নেই। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি রাজনীতি করছো না কেন? তো বলে যে কোন রাজনীতি করবো? আওয়ামী লীগ করবা? বলি আওয়ামী লীগ কি আওয়ামী লীগ? এটা তো এখন আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ। তো এই যে দেখুন, একজন আওয়ামী লীগের নেতা, তার উপলব্ধিটা এই হয়েছে যার জন্য সে রাজনীতিকে চলে গেছে। এটাই বাস্তবতা। আজকে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করেছিল। এই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ আমাদের সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল। এই আওয়ামী লীগ ক্ষমতায় যখনই আসে তখনই তাদের কেমিস্ট্রিতে পরিবর্তন শুরু হয়। সেই পরিবর্তনটা হচ্ছে তখন তারা ওই সর্বগ্রাসী হয়ে যাওয়া শুরু করে। শেখ মুজিবুর রহমান নিজেই বলেছিলেন ওই সময় যে সবাই পায় সোনার খনি আর আমি পাই চোরের খনি, বলেছিলেন না? এই চোরের খনি সব দিকে। এবং কম্বল এসেছিল, যে আমার কম্বলটা কোথায়, আমার কম্বলটা চুরি করে নিয়ে গেছে চোরের দল। তো বন্ধুগণ, এদের সম্পর্কে বলতে গেলে দীর্ঘ সময় বলতে হবে। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বড় বেশি যেটা প্রয়োজন, আমি সেই কথাটা বলে শেষ করব, যে এরা পরিকল্পিতভাবে, সচেতনভাবে বাংলাদেশকে একটা নতজানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, ফেইল্ড স্টেট করতে চায়, যেটা জিয়া রহমান সাহেব রুখে দিয়েছিলেন 1975 সালের পরে। তার সেই অসাধারণ মেধাবী, সততা, যোগ্যতার যে নেতৃত্ব, সে নেতৃত্ব দিয়ে সেই ব্যর্থ রাষ্ট্রে আবার তারা পরিণত করতে চায়। অনেকে বলবে এত উন্নয়ন করছে, মেগা প্রজেক্ট হচ্ছে, এত ফ্লাইওভার, সবকিছু।
কিন্তু সেই সঙ্গে এই ফ্লাইওভার মেগা প্রজেক্ট থেকে তারা কত মেগা পাচার করেছে, চুরি করেছে। একই সঙ্গে আমার সাধারণ মানুষের, গ্রামের মানুষের কি উপকারটা হয়েছে? এমন উন্নয়ন করেছে যে ঢাকা শহরে এখন আর লোক থাকতে পারছে না, তারা চলে যাচ্ছে গ্রামে। কিছুক্ষণ আগে দুদু সাহেবকে বলছিলাম যে গ্রামে কিন্তু একটা মানুষ ফিরে যাচ্ছে। দুর্ভাগ্য, গ্রামে ফিরে গিয়েও কিন্তু তার কোনো কর্মসংস্থান নাই, কাজ পাচ্ছে না। কোথায় কাজ পাবে? সেখানে তো কোনো কাজ নাই, সেখানেও কোনো কাজ নাই। রাস্তাঘাটগুলো যে আপনি দেখেন, এমনকি জেলা হেডকোয়ার্টারের রাস্তা যদি দেখেন, সেই রাস্তাঘাটগুলো আপনি চলতে পারবেন না। আজকে এমন একটা অবস্থা হয়েছে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা একেবারে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ইনফ্লেশন, বাজেট দিয়েছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে। সম্পূর্ণ বাজেটটাই হচ্ছে তাদের পাটের বাজেট। এই ইনফ্লেশন আজকে অনেক পর্যায়ে গেছে, মানুষের সবকিছু ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বিচার নাই, কোথাও কোনো আপনি ব্যবসা করতে গেলে তার কোনো সুযোগ পাবেন না, এবং সেখানে টাকা দিতে হবে। টাকা ছাড়া কেউ কোনো কথা বলে না, ঘুষ ছাড়া কথা বলে না। শিক্ষা ব্যবস্থায় দেখুন, আজকে ছেলেরা আবার মাঠে নেমেছে, ছাত্ররা। কেন? কারণ তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে তারা সামনের দিকে নিতে চায়, সেটা ছিল, সেটাকে নিয়ে আবার সমস্যা তৈরি হচ্ছে। আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা কি, যে আমাদের যে গণতান্ত্রিক অধিকার, আমাদের যে নেতা নির্বাচিত, প্রতিনিধি নির্বাচন করবার যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকারটাকে তারা কেড়ে নিয়েছে। কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। কেউ লিখতে পারে না, কেউ বলতে পারে না। খুব সাবধানে বলতে, দুদু সাহেবরা আপনার খুবই, আপনার প্রায়ই আপনার টক শো করেন, সেই টক শো করেও কিন্তু একটা জায়গায় তাদেরকে সাবধানে থাকতে হয়। তারা বলে দেয় যে ভাই এইটা একটু অ্যাভয়েড করবেন, তাই না? বলে দেয়, যারা আপনার অ্যাঙ্কর আছে বা আপনার কর্তৃপক্ষ, তারা বলে দেয় যে এটা নিয়ে বলবেন না, আলোচনা করবেন না। কনস্টিটিউশনটাকে ছিঁড়ে কেটে শেষ করে দিয়েছে। 3টা অনুচ্ছেদ রেখেছে যে সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবকে, তার পরিবার সম্পর্কে কিছু বলা যাবে না, ওটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হবে। পৃথিবীতে এমন কোন কনস্টিটিউশন আছে যে এই ধরনের, যে নাকি পরিবর্তনই করা যাবে না কোনোদিন? নাই। আজকে গোটা পরিবার, দল এবং ব্যক্তিকে নিয়ে তারা এই দেশে একটা পুরোপুরি একটা আপনার ফ্যাসিবাদ কায়েম করেছে, যে ফ্যাসিবাদের ফলে আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত হচ্ছি। এখন আমাদের একমাত্র লক্ষ্য, যেমন করে হোক এই ভয়াবহ দানবকে সরিয়ে ফেলতে হবে, এবং সেই পথ একটাই, সে পথে জনগণকে সংগঠিত করে আমাদেরকে আন্দোলন আরো তীব্র করতে হবে, এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করতে হবে। আজকে দেখুন, আমাকে আমার সাংবাদিক বন্ধু চিরকুট পাঠিয়েছেন যে ভারতের নতুন সরকার সম্পর্কে কিছু বলার জন্য। আমি ভারতের নতুন সরকার সম্পর্কে আমার বলার একটাই, ভারত আমাদের প্রতিবেশী দেশ, নিঃসন্দেহে আমাদের অত্যন্ত প্রভাবশালী প্রতিবেশী দেশ। আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব, যে তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, এখনো তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে, আমরা এই দেশের মানুষ 1971 সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম, সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করে আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের যেটা প্রত্যাশা, যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন, এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। আমি বক্তব্য শেষ করব। আমাদের কৃষক দলের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, কারণ কৃষক দল এমন একটা দল যা প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছেন এই জন্যে, এই দলটা একেবারে বাংলাদেশের মানুষের, তৃণমূল মানুষের সঙ্গে জড়িত। আমাদের দেশের এখনো শতকরা প্রায় 40% লোক কৃষির সঙ্গে জড়িত আছে। এর নিয়ে অনেক আপনার পরিবর্তন হচ্ছে। কৃষিতে কৃষকরা আর থাকতে পারছে না, প্রান্তিক কৃষকেরা পারছেই না, তারা কৃষি ছেড়ে দিয়ে আপনার ওই ঠেলা গাড়ি চালায় বা অন্যান্য পেশায় চলে গেছে। এমনকি যারা আপনার কৃষক, যাদের জমি আছে, তারাও টাকার অভাবে এবং পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে তারা কিন্তু কৃষি কাজ করতে পারছে না। ব্যবসায়ীরা চলে যাচ্ছে, গিয়ে জমি লিজ দিচ্ছে। কি সঠিক কিনা বলেন? জমি লিজ নিয়ে নেয়, এখন লিজ নিয়ে
তারা সেখানে চাষাবাদ করছে, করে আপনার সেটাকে ব্যবসায়িক কারণে কমার্শিয়াল এগ্রিকালচার করে তারা সেটা মুনাফা নিয়েতে আবার চলে আসছে ঢাকাতে। বড় বড় কোম্পানিগুলো সব নেমেছে, তারা এই কাজ করছে। কিন্তু আমার যে মূল কৃষক, সেই কৃষক কিন্তু আর কৃষি থাকতে পারছে না, তার টাকার সেই সব নেই, উপায় নেই। এই বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। কৃষক দলকে একেবারে তৃণমূল পর্যায়ে চলে যেতে হবে, তাদেরকে কৃষকদেরকে সংগঠিত করলেই তো আমরা আপনার জয়ী হব। আমি অন্য কারো উপর নির্ভর করতে চাই না, আমি নির্ভর করতে চাই আমাদের কৃষক দলের উপরে, যে তারা এটা সবচেয়ে বেশি কাজটা করতে পারে। আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, এই চ্যালেঞ্জগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে মিথ্যা সাজা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। আমাদের কমপক্ষে 50 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, এখানে এমন একজন নাই যার বিরুদ্ধে মামলা নাই, কি ঠিক না? আমি এখন আপনাদের এখানে আসার আগে আমি ওই মগবাজারে গাড়ি পার হচ্ছে, তখন রেল লাইন পড়েছে, তো আমার গাড়ি আটকানো, পাশে একটা রিক্সাওয়ালা, তার গেঞ্জিটা ছেঁড়া, সে আমাকে দেখে বোধহয় চিনেছে, বলছে স্যার একটু কাজটা নামান। কাজটা নামিয়েছি, সে আমাকে বলছে আপনি মির্জা ফখরুল না? আমি বললাম জি। বলছে স্যার আমি, ওটা কি নাম আপনার, শেরপুরের হালুয়াঘাট থেকে আমি চলে এসেছি এখানে, রিক্সা চালাচ্ছি। কেন? ওখানে থাকতে পারি না, আমার বাড়ি ভেঙে দিয়েছে। আমি কৃষক দলের একজন নেতা ছিলাম, ওই এলাকায় ইউনিয়নে আমার বাড়িটা ভেঙে দিয়েছে, আমাকে এখান থেকে চলে আসতে হয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। সে এখন রিক্সা চালায়। এইরকম আমার সমস্ত ছাত্র দলের অনেক ছেলে, তারা এখন আপনাকে ফেরি করে, অনেকে আপনার এই বিভিন্ন ফ্ল্যাট বাড়িগুলোতে আপনার সিকিউরিটির কাজ করে। আপনি দেখবেন এটা অসংখ্য নেতাকর্মী আমাদের এই কাজ করছে এখন। এমনকি ঢাকার নেতাকর্মীরাও তার নিজ বাসায় থাকতে পারে না, এখনো পারে না, তাকে অন্য পাড়ায় গিয়ে থাকতে হয়। এই যে একটা ভয়াবহ অবস্থা, এর থেকে কি আপনার পরিত্রাণ পাওয়ার জন্য আমরা লড়াই করব না, আমরা সংগ্রাম করব না? বন্ধুগণ, ওইটাই হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এই সংগ্রামী লড়াইয়ে শুধু বিএনপি নয়, অন্য দলগুলো নয়, আমরা আমাদেরকেও সাহায্য করব। আমরা এই যুদ্ধে যদি আমরা জয়লাভ করতে পারি, তাহলে আমরাও বেঁচে যাব, মুক্ত হব। সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষকে মুক্ত করবার জন্য এই সংগ্রামকে আমাদের আরো জোরদার করতে হবে। আমি যে কথা বলছি কৃষক দলকে, তারা কিন্তু যেটা দুদু বলেছেন, কৃষক দল যদি শক্তিশালী হয়ে ঘেরাও আন্দোলন শুরু করতে পারে, তাহলে এই সরকারের পতন অনিবার্য হবে। চীনে চেয়ারম্যান মাও সেতুং, তিনি যখন আপনার প্রথমবার জাপানের সঙ্গে যুদ্ধে পরাজিত হলেন, তখন তিনি রিট্রিট করেছিলেন, পেছন দিকে গিয়েছিলেন, যেটাকে লং মার্চ বলা হয়। লং মার্চ বলতে কিন্তু সামনের দিকে যান, উনি পেছনে গিয়েছিলেন। এই পেছনে যেতে যাওয়ার সময় তিনি কিন্তু সমস্ত সংগঠন তৈরি করেছেন, কৃষকদের মধ্যে ঢুকেছেন, কৃষকদেরকে জাগিয়ে তুলেছেন, এবং সেই জাগিয়ে তিনি তার বিপ্লবকে তিনি সফল করেছেন। আজকে আমাদেরকে সেইভাবে লক্ষ্য করে আমরা শুধু এখানে বসে আপনার হাততালি দিলাম আর স্লোগান দিলাম, এটাতে হবে না। চলে যেতে হবে, গ্রামে চলে যেতে হবে, গ্রামের মানুষগুলোকে আবার আশা দিতে হবে, সংগঠিত করতে হবে। তারা কিন্তু গতবার একটু হতাশ হয়েছে, সেই হতাশা থেকে তাকে বের করে আনতে হবে। এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করুন। ইনশাল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যারা আমরা অনুসারী, যারা আমরা তার সৈনিক, আমরা কখনো পরাজিত হব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেন নাই, এখনো তিনি অসুস্থ অবস্থায় আছেন, কারাগারে আছেন, বন্দী আছেন, কিন্তু আপোষ করেন নাই। সুতরাং আমরা আমাদের নেতা নেতৃত্বের দিকে তাকিয়ে আমরা আসুন, আমরা ঐক্যবদ্ধ হই এবং আমরা আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আকবর